তো বন্ধুরা, আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা এনসিইআরটির নবম শ্রেণীর অষ্টম যে অধ্যায়টা রয়েছে গতি, এই অধ্যায়টা খুব ভালো করে পড়ে বুঝে নেব। দেখো, এটা কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তুমি রেলের যে এক্সামই দাও না কেন, দেখবা এই অধ্যায় থেকে 2 থেকে 3টি প্রশ্ন প্রায় প্রত্যেকটা শিফটেই কিন্তু হয়ে থাকে। সেই জন্য বলছি, একটু ভালো করে মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনে বুঝে নেওয়ার চেষ্টা করো। দেখবা এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্নই হোক না কেন, সেগুলো তুমি খুব সহজেই সমাধান করতে পারবে। চলো ভালো করে বুঝে নেবে। দাদা, সর্বপ্রথমে গতি বিষয়টা কি, আমরা কিভাবে বুঝতে পারি যে এই জিনিসটার মধ্যে একটা গতি ছিল? দেখো, তুমি বলতে পারো যে যখন কোনো বস্তুর অবস্থান সময়ের সাপেক্ষে পরিবর্তিত হয়, তখনই এর গতি আমরা উপলব্ধি করি, অর্থাৎ বুঝতে পারি। বিষয়টা কি ভালো করে বোঝো। বলছে যে যখন কোনো বস্তুর অবস্থান সময়ের সাপেক্ষে পরিবর্তিত হয়। দেখো, আমরা বলতে পারি, যেমন ধরো একটা ব্যক্তি এইখানে সাইকেলে দাঁড়িয়ে আছেন, মানে এই স্থানে একজন ব্যক্তি রয়েছেন। এবার সেই ব্যক্তি কী করলেন, সাইকেলটা চালাতে শুরু করেন এবং চালিয়ে 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 আর একটা নতুন স্থানে এখানে এসে পৌঁছালেন। এবার তুমি এখান থেকে দুটো তথ্য খুব সহজেই বলতে পারো। প্রথমত তুমি বলতে পারো যে ওই ব্যক্তি কি করছেন, ওই ব্যক্তির দ্বারা মানে সাইকেল মানে বস্তুটার দ্বারা মানে কি হয়েছে, এক স্থানের পরিবর্তন করেছে। প্রথমে এই স্থানে ছিলেন, তারপরে তিনি এই স্থানে আসলেন। এবার এই স্থানের পরিবর্তন ঘটাতে গিয়ে তার তো একটা নির্দিষ্ট সময় লেগেছে, তাই না? তুমি এই দুটো তথ্য কিন্তু বলতে পারো খুব ভালো মতো, যে স্থানের পরিবর্তন করেছে ব্যক্তির দ্বারা, আর তিনি হচ্ছেন কি এই স্থানের পরিবর্তন ঘটাতে গিয়ে তার একটা নির্দিষ্ট সময় লেগেছে। তাহলে এই যে নির্দিষ্ট সময়ে ব্যক্তির দ্বারা যে স্থানের পরিবর্তন ঘটলো, এটা কিসের জন্য ঘটলো? তার মধ্যে একটা গতি ছিল। বুঝতে পারলে? তার মধ্যে একটা গতি ছিল, সেই কারণেই কিন্তু স্থানের পরিবর্তন ঘটলো। যদি ওই ব্যক্তি ঘন্টার পর ঘন্টায় সাইকেলের উপর যদি চেপে বসেই থাকতেন, তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম না যে এর মধ্যে কোনো গতি আছে কি নেই। বিষয়টা বুঝতে পারছো? মানে আমরা বলতে পারি যে কোনো গতিশীল বস্তু বা যে কোনো সচল বস্তুর মধ্যেই কিন্তু গতি থাকে। ঠিক আছে? আরও ভালোভাবে বোঝা যায়, যেমন ধরো তুমি হচ্ছে মানে কি বলবো, ধরো যদি রোডের ধারে তুমি যদি দাঁড়িয়ে থাকো, তাহলে সেখানে গাড়িগুলো রানিং চলছে চলছে, তার মধ্যে একটা গতি কাজ করছে। যেমন দেখো, এখানে উদাহরণ হিসাবে আরও কিছু তথ্য রয়েছে। যেমন পাখি আকাশে ওড়ে, পাখি যখন আকাশে ওড়ে তার মধ্যে একটা গতি রয়েছে। সে কত কিলোমিটার পার আওয়ারে বা কত মিটার পার সেকেন্ডে যাচ্ছে, উড়ছে, তাই না? তার মধ্যে কিন্তু একটা গতি রয়েছে। কিন্তু পাখি যদি শুধু ডালে বা কোনো জায়গায় বসে দাঁড়িয়ে থাকতো, তাহলে কিন্তু তার মধ্যে কোনো গতি থাকতো না। মানে যে কোনো সচল বস্তু বা যে কোনো গতিশীল বস্তুর মধ্যেই কিন্তু গতি থাকে, সেটা আমরা তখন বুঝতে পারি। দাঁড়িয়ে থাকলে কখনোই বুঝতে পারবো না যে এর মধ্যে কি গতি ছিল কি ছিল না। যেমন মাছ জলে সাঁতার কাটে, মাছ যখন জলের মধ্যে সাঁতার কাটছে তখন তার মধ্যে একটা গতি রয়েছে। যেমন শিরা ধমনী দিয়ে রক্ত প্রবাহিত হয়, রাস্তায় যানবাহনের চলাচল, যা রাস্তায় যখন যানবাহন চলাচল করে মানে চলে, তখন কিন্তু তার মধ্যে গতিটা আমরা বুঝতে পারি। কিন্তু রাস্তায় যদি কোনো যানবাহন দাঁড়িয়ে থাকে, তাহলে কিন্তু তার গতি আমরা বুঝতে পারবো না। বিষয়টা বুঝতে পারছো যে গতি বিষয় আসলে কি? এবার দেখো, আরও কিছু উদাহরণ আছে। এবার মানে এটা মানে দেখার উপর নির্ভর করে কে কেমনভাবে দেখছে। যেমন ধরো একজন ব্যক্তি বাসের মধ্যে বসে আছেন, তাই না? এবার বাসের মধ্যে একজন ব্যক্তি বসে আছেন, সে কিন্তু বাইরের দিকে যে গাছপালা ঘরবাড়িগুলো রয়েছে, সে কি কেমন দেখবে? সে দেখবে যে বাইরের দিকে ওই গাছপালা ঘরবাড়িগুলো পেছন দিকে ছুটছে। তার কাছে মনে হবে যে যেন ঘরবাড়ি গাছপালাগুলো গতিশীল, তাই না বস? আবার কেউ ধরো রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, সে কিন্তু ওই বাসের মধ্যে থাকা আরোহী বা বাসের মধ্যে থাকা হচ্ছে মানে পুরো বাসটাকেই সে গতিশীল মনে করবে, সে চলছে, ছুটছে। বিষয়টা বুঝতে পারছো? দেখার উপরেও কিন্তু নির্ভর করে কোনটা গতিশীল, মানে কার মধ্যে গতি আছে কি নেই। চলো, আচ্ছা দেখো, এখানে তুমি একটা তথ্য এখানে মাথায় রাখবে যে কোনো একটি বস্তুর অবস্থান বর্ণনা করতে একটি নির্দিষ্ট নির্দেশক বিন্দুর প্রয়োজন হয়, যাকে আমরা মূল বিন্দু বলে থাকি। দাদা, মূল বিন্দু অর্থাৎ নির্দেশক বিন্দু বিষয়টা কি ভালো করে বোঝো। কি বলছে, যে কোনো একটা বস্তুর অবস্থান বর্ণনা করতে একটা নির্দিষ্ট নির্দেশক বিন্দুর প্রয়োজন হয়, যাকে আমরা মূল বিন্দু বলি। ধরো একজন ব্যক্তি এই স্থানে ছিলেন, এবার তিনি এই স্থান থেকে চলতে শুরু করেন, চলতে 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 তার এখানে মানে যেখানে যাওয়ার কথা সেখানে পৌঁছে গেলেন। তাহলে এখানে মূল বিন্দু বা নির্দেশক বিন্দু কোনটা? সঙ্গে সঙ্গে বলবা, যে স্থান থেকে তিনি যাত্রা শুরু করেছিলেন সেইটাই হচ্ছে তার মূল বিন্দু অর্থাৎ নির্দেশক বিন্দু। আর যেখানে তিনি যাত্রাটা শেষ করেছেন, সমাপ্ত করেছেন, সেটাই হচ্ছে তার গন্তব্যস্থল। তাহলে মূল বিন্দু বা নির্দেশক বিন্দু কোনটা ধরবা? যেখান থেকে যাত্রা শুরু হয়েছে, যে বিন্দু থেকে বা যে স্থান থেকে, সেটাই হচ্ছে নির্দেশক বিন্দু অর্থাৎ মূল বিন্দু। চলো, আচ্ছা সরল রৈখিক গতিটা কি দাদা? দেখো, সব থেকে সরলতম গতি হচ্ছে সরল রৈখিক গতি। মানে সব থেকে সরলতম গতি বলতে কি বোঝায়? ধরো এই নির্দেশক বিন্দুতে কোনো একজন ব্যক্তি সোজাসুজি গেল, কোনো আঁকা বাঁকা কিছু নেই, একদম সরল সিম্পল সোজা সরলভাবে একদম সোজাসুজি গেল বা সোজাসুজি ফিরে আসলো। এইটাই হচ্ছে সব থেকে সরলতম গতি অর্থাৎ সরল রৈখিক গতি। ঠিক আছে? যার কোনো আঁকা বাঁকা নেই, মানে সোজা পথে যাওয়া, সোজা পথে ফিরে আসা, বা শুধু সোজা পথে যাওয়া বা শুধু সোজা পথে ফিরে আসা, সেইটাই হচ্ছে সরল রৈখিক গতি। এবার দেখো, এই গতি নিয়ে পড়ার আগে আমরা কিছু জিনিস মানে কিছু তথ্য আমরা জানবো। যেমন দূরত্ব। দাদা, দূরত্ব বিষয়টা কি?
দূরত্ব কাকে বলে? তুমি বলতে পারো যে কোনো বস্তু যে পথ অতিক্রম করে তার যে মোট দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটাই হচ্ছে দূরত্ব। কি বললাম? কোনো বস্তু মোট যে পথ অতিক্রম করে তার যে মোট দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটাই হচ্ছে দূরত্ব। ধরো একজন বস্তু মানে একটা বস্তু এখানে ছিল, এবার সে এখান থেকে এই পর্যন্ত রাস্তা বা পথ অতিক্রম করলো। এবার আমরা তার দূরত্ব কি করে বুঝবো? আমরা বলবো যে এই পথ মানে পুরো এই পথটার বা এই রাস্তাটার দৈর্ঘ্য কত? ধরো এই রাস্তাটার দৈর্ঘ্য হচ্ছে 100 কিলোমিটার। তাহলে আমরা বলবো এক্ষেত্রে ওই ব্যক্তি বা বস্তুর দ্বারা অতিক্রান্ত দূরত্ব বা মানে দূরত্ব আর কি কত? 100 কিলোমিটার। বিষয়টা বুঝতে পারলে? এবারে দেখো দূরত্ব আর অতিক্রান্ত দূরত্ব মানে কি, এর মধ্যে কিন্তু তফাৎ নেই। দূরত্ব মানে কি বোঝায়? দূরত্ব মানে বোঝায় যে কোনো বস্তু যে পথ অতিক্রম করেছে তার মোট দৈর্ঘ্য। আর অতিক্রান্ত দূরত্ব মানে কোনো একটা বস্তুর দ্বারা মোট কতটা দূরত্ব পার করা হয়েছে, সেইটাই হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব। ধরো একজন ব্যক্তি এখানে ছিলেন, ঘুরে ঘুরে এইখানে পৌঁছালেন, তাই না? তাহলে তুমি যদি মানে তোমায় যদি আমি বলি যে ওই ব্যক্তি বা বস্তুর দ্বারা মোট অতিক্রান্ত দূরত্ব কি, মানে দূরত্বের মান কি হবে, সঙ্গে সঙ্গে তুমি বলবে এই যে টোটালটা, পুরোটা সে কতটা পথ অতিক্রম করেছে, এই মোট পথটাই হচ্ছে তার দ্বারা ওই ব্যক্তি বা বস্তুর দ্বারা অতিক্রম করা দূরত্ব, যাকে আমরা অতিক্রান্ত দূরত্ব বলে থাকি। দেখো, তাহলে অতিক্রান্ত দূরত্ব বোঝা গেল। এবার চলে আসি সরণ বিষয়টাকে ভালো করে বুঝবে এক একটা পয়েন্ট, ঠিক আছে? মানে এখানে আমি তো অতটা ছবি ইউজ করতে পারছি না, ঠিক আছে? আমি কিন্তু এরপরে যে তুমি তো জানোই যে এক একটা অধ্যায়ের উপর আমি দুইবার করে বুঝিয়ে থাকি। প্রথমত আমি তোমাদের এনসিইআরটির বই ধরে একটু বুঝিয়ে দেবো, এবং তারপরে আরেকবার নিজে আমি ছবি করব, মানে ছবি তুলে তুলে সেগুলো আমি বুঝিয়ে দেবো। দেখো সরণ বিষয়টা কি? দাদা সরণ মানে তুমি এখানে বলতে পারো, একটু পড়ে নাও আগে দেখো। এখানেই রয়েছে দেখো। সরণ মানে বলবে যে বস্তুর প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানের ক্ষুদ্রতম দূরত্বকে সরণ বলা হয়। কি বললাম? বস্তুর প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানের ক্ষুদ্রতম, মাথায় রাখবে, ক্ষুদ্রতম যে দূরত্ব, সেই দূরত্বকেই বস্তুর সরণ বলবো আমরা। যেমন ধরো তোমাকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি দেখো। ধরো একটা বস্তু বা ব্যক্তি এই স্থানে, মানে এটা তার মূল বিন্দু বা নির্দেশক বিন্দু ছিল। এই নির্দেশক বিন্দু থেকে সে ঘুরে ঘুরে একটা পথ ধরে বাইক চালিয়ে তার গন্তব্যস্থল এখানে এসে পৌঁছালেন, ঠিক আছে? তাহলে আমি যদি এখানে বলি ওই ব্যক্তি বা বস্তুর দ্বারা অতিক্রম করা মোট দৈর্ঘ্য কত, বা মোট অতিক্রান্ত দূরত্ব কত, সঙ্গে সঙ্গে বলবা যে এই পথটার মোট দৈর্ঘ্য কত, এই পথের বা রাস্তাটার মোট যা দৈর্ঘ্য, সেইটাই হবে ওই ব্যক্তি বা বস্তুর দ্বারা অতিক্রম করা অতিক্রান্ত দূরত্ব। ধরো এই রাস্তাটার দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার, যাই হোক না কেন। তাহলে তুমি এখানে সঙ্গে সঙ্গে বলবা এই ব্যক্তি বা বস্তুর দ্বারা অতিক্রম করা মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 50 মিটার, ঠিক আছে? আমি যদি বলি সরণ কত, সঙ্গে সঙ্গে সরণ মানে কি? সরণ মানে বলছে কোনো বস্তুর প্রাথমিক স্থান আর এই অন্তিম স্থান, এই প্রাথমিক স্থান আর ওই অন্তিম স্থানের মধ্যে সব থেকে ক্ষুদ্রতম দূরত্বটাই হচ্ছে সরণ। মানে এখান শর্টকাট আর কি, তুমি বলতে পারো শর্টকাট। এই প্রাথমিক স্থান থেকে অন্তিম স্থানের মধ্যে শর্টকাট কি? শর্টকাট হচ্ছে ঘর বাড়ি গাছপালা কিছু না মেনে যদি সোজাসুজি একদম এই স্থানে পৌঁছে যায়, সেটাই হচ্ছে শর্টকাট। অর্থাৎ এইটাই হচ্ছে তার সরণ। বিষয়টা বুঝতে পারছো সরণ আর অতিক্রান্ত দূরত্ব আসলে কি? এখানে আরেকটু ভালো করে বুঝে নাও। দেখো, আরেকটু ভালো করে বুঝে নাও। ধরো এই যে এই বিন্দুটায় জিরোর এই বিন্দুটা কি বলতো বস? এটা হচ্ছে নির্দেশক বিন্দু বা মূল বিন্দু। এবার ধরো একজন ব্যক্তি চলতে শুরু করলেন, এখান থেকে চলতে তিনি সিতে এসে পৌঁছালেন। সিতে এসে পৌঁছে যদি তিনি থেমে যান সিতে এসে, তাহলে আমি যদি বলি তোমায় বলো তো ওই ব্যক্তির দ্বারা অতিক্রম করা বা অতিক্রান্ত দূরত্ব কত, সঙ্গে সঙ্গে বলবে দাদা এগুলো সব কিলোমিটার আছে, ঠিক আছে? কিলোমিটারে তুমি বলবে 25 কিলোমিটার গিয়েছে ওই ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব 25 কিলোমিটার, ঠিক আছে? আবার ধরো চলতে শুরু করলো, বিতে গেল। তাহলে এবার যদি আমি বলি ওই ব্যক্তির দ্বারা মোট অতিক্রান্ত দূরত্ব কত, তুমি সঙ্গে সঙ্গে বলে যা দাদা 35 কিলোমিটার চলেছেন, অর্থাৎ ওই ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব 35 কিলোমিটার। বিষয়টা বুঝতে পারছো? এবার দেখো, আমি বললাম একজন ব্যক্তি এখানে ছিল বা মূল বিন্দু থেকে চলতে শুরু করলেন, এখান থেকে একদম 25-এ আসলেন, আবার বিতে আসলেন, মানে 35 কিলোমিটার এসে এখান থেকে আবার ঘুরে সিতে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। এইখানে সিতে এসে দাঁড়িয়ে পড়লেন। তাহলে এক্ষেত্রে ওই ব্যক্তি বা বস্তুর মোট অতিক্রান্ত পথের দৈর্ঘ্য কী হবে? সঙ্গে সঙ্গে বলবা সে মোট কতটা পথ চলেছে। এখান থেকে যাচ্ছে 5 কিলোমিটার, 10 কিলোমিটার, 15, 20, 25, 30, 35 কিলোমিটার গেল, আবার এদিকে ঘুরে এসে 35-এ পড়ে আরও এখানে এগুলো সব 5 কিলোমিটারের গ্যাপ। তার মানে আবার ঘুরে সিতে চলে এসছে, মানে আরও 5 আর 5 10, তাহলে 35 আর 5 40 আর 5 45, 45 কিলোমিটার পথ সে আর কি গিয়েছে। অর্থাৎ তার দ্বারা বা ব্যক্তি বা বস্তুর দ্বারা মোট অতিক্রান্ত দূরত্ব হলো 45 কিলোমিটার। বিষয়টা বুঝতে পারছো? মানে এটা কেমন হচ্ছে? এই যেখান থেকে শুরু করে এরকমভাবে গিয়ে 35 পর্যন্ত গেল, আবার ঘুরে এই 25 এসে মানে সি বিন্দুতে এসে থেমে গেল। তাহলে এইটুকু তো 35 তুমি বুঝতে পারছো, আর এইটুকু 10, তাই না? 35 আর 10 45 কিলোমিটার। কিন্তু আমি যদি বলি ওই ব্যক্তি বা বস্তুর সরণ কত, তুমি সঙ্গে সঙ্গে কি বলবা? দাদা
ওই ব্যক্তি বা বস্তুর তোমার হচ্ছে মূল বিন্দু বা নির্দেশক বিন্দু ছিল এইখানে জিরোতে, আর অন্তিম স্থান মানে প্রাথমিক স্থান এইটা, আর অন্তিম স্থান এই সিতে, এইখানে মানে 25-এ। বুঝতে পারছো ছবিটা? একটু কষ্ট করে বুঝে নাও। তাহলে এই সরাসরি সরাসরি এই জিরো থেকে মানে ও থেকে সি এর ক্ষুদ্রতম দূরত্ব কত, সঙ্গে সঙ্গে বলবো এইটুকু মাপলেই আমরা বেরিয়ে বেরিয়ে যাবো। অর্থাৎ এখান থেকে এইটুকু দৈর্ঘ্য হচ্ছে 25 কিলোমিটার। অর্থাৎ ওই ব্যক্তি বা বস্তুর দ্বারা সরণ হচ্ছে 25 কিলোমিটার। বিষয়টা বুঝতে পারছো? একটা জিনিস মাথায় রাখবা, যে কোনো গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব কখনোই শূন্য হবে না। সরণ শূন্য হতে পারে কিন্তু কোনো গতিশীল বস্তুর দ্বারা অতিক্রান্ত দূরত্ব কোনোদিন শূন্য হবে না। ধরো আরও ভালো করে বুঝবে, ধরো তুমি দৌড়াতে গিয়েছো, তুমি দৌড়াতে গেছো, তুমি এখান থেকে মানে তুমি ধরো 400 মিটারের একটা ট্র্যাক রয়েছে, 400 মিটার এই একটা ট্র্যাক, ঠিক আছে? এবার তুমি এই স্থান থেকে শুরু করলে দৌড়ানো এবং দৌড়াতে 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 দৌড়তে পুরো একটা ট্র্যাক কমপ্লিট করলে, অর্থাৎ এখানে আবার যেখানে ছিলে সেখানে যেই পৌঁছালে। তাহলে আমি যদি বলি তোমার দ্বারা অতিক্রম করা দূরত্ব কত, অর্থাৎ তোমার অতিক্রান্ত দূরত্ব কত, সঙ্গে সঙ্গে বলবা পুরো ট্র্যাকটা 400 মিটার, অর্থাৎ আমার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 400 মিটার। আমি যদি বলি তোমার সরণ কত, তুমি কতটা সরেছো, সরেছো কতটা, সঙ্গে সঙ্গে বলো দাদা আমি এক পাক তো মেরেছি কিন্তু আমি যেখানে ছিলাম সেখানে এসেই পৌঁছি, অর্থাৎ এক্ষেত্রে আমার সরণ হচ্ছে শূন্য। এক্ষেত্রে আমার সরণ হচ্ছে শূন্য। সরণ মানে কি? কোনো ব্যক্তি বা বস্তুর প্রাথমিক স্থান আর অন্তিম স্থানের মধ্যে সব থেকে ক্ষুদ্রতম দূরত্বটাই হচ্ছে সরণ। দেখো যে স্থান থেকে তুমি শুরু করেছিলে দৌড়ানো সেই স্থানেই এসে দাঁড়িয়ে পড়েছো, তাহলে তোমার দ্বারা তো কোনো সরণই ঘটেনি, তাহলে তোমার সরণ কিন্তু শূন্য। তাই মাথায় রাখবা, যে কোনো গতিশীল বস্তুর সরণ শূন্য হতে পারে কিন্তু যে কোনো গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব কিন্তু কোনোদিনই শূন্য হবে না। ঠিক আছে? এই তথ্যগুলো কিন্তু একটু মাথায় রাখবা। আচ্ছা, দেখো এখানে একটা তথ্য মাথায় রাখো, এই যে বলছে যে যানবাহনে অতিক্রান্ত দূরত্ব দেখার জন্য একটি যন্ত্র যুক্ত থাকে, এই যন্ত্রের নাম হচ্ছে ওডোমিটার। তাহলে তুমি মাথায় রাখবে যে যানবাহনের অতিক্রান্ত দূরত্ব দেখার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে ওডোমিটার। কেমন? আচ্ছা, তুমি সরণ বিষয়টা বুঝে গেলে, এবার সরণের উপরে যদি আমি তোমাকে একটা প্রশ্ন করি তুমি নিশ্চয়ই সেটার অ্যান্সার করতে পারবে। দেখো এই প্রশ্নটা, দেখো 2 নম্বর প্রশ্নটা বলছে একজন কৃষক 40 সেকেন্ডে তোমার 40 সেকেন্ড সময়ে 10 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার মাঠের সীমানা বরাবর ঘুরে এলো। আচ্ছা, 2 মিনিট 20 সেকেন্ড পরে প্রাথমিক অবস্থান থেকে কৃষকের সরণের মান কত হবে? পড়ে নিয়েছো প্রশ্নটা, আরও একবার ভালো করে পড়ো। এখন তুমি একটু সময় নাও, কিন্তু যখন আমি তোমাকে, দেখো এর উপরে কিন্তু আমি তোমাকে 25-30টা প্রশ্ন রেখেছি, সেগুলো কিন্তু তুমি নিচে করবে, ঠিক আছে? সেই জন্য বলছি একটু সময় নিয়ে বোঝো কী বলছে। বলছে একজন কৃষক 40 সেকেন্ড সময়ে 10 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার মাঠের সীমানা বরাবর ঘুরে এলো। মানে মানে দাদা, এখানে ছবিটা আঁকি। এই একটা বর্গাকার মাঠ, ঠিক আছে, যার বর্গাকার মাঠের মানে বাহু কত, 10 মিটার করে, 10 মিটার, 10 মিটার, 10 মিটার, 10 মিটার। এবার বলছে একজন কৃষক 40 সেকেন্ড সময়ে 10 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার মাঠের সীমানা বরাবর ঘুরে আসা, মানে পরিসীমাটা পুরো একবার ঘুরে আসা, সেইটাই বলছে সীমানা বরাবর ঘুরে এলো। মানে ধরো এই স্থান থেকে যাত্রা শুরু করলো, একদম পুরো এক পাক ঘুরে আসলো। কত সময় লাগলো তার? 40 সেকেন্ড। 40 সেকেন্ড সময় লাগলো। বলছে 2 মিনিট 20 সেকেন্ড পরে প্রাথমিক অবস্থান থেকে কৃষকের সরণ কত, মানে সে যদি 2 মিনিট 20 সেকেন্ড ধরে এরকম ঘোরে তাহলে তার মধ্যে সরণ কত দাঁড়াবে? দেখো 2 মিনিট 20 সেকেন্ডকে আগে তুমি সেকেন্ডে প্রকাশ করো। তুমি বলবা 2 মিনিট মানে 60 60 120 সেকেন্ড, আর এই 20 সেকেন্ড অর্থাৎ 140 সেকেন্ড। তাহলে টোটালে 40 সেকেন্ড গেলে গেলে সে কোন পজিশনে দাঁড়াবে? দেখো শুরু করো। দেখো কটা পাক হচ্ছে, এখান থেকে স্টার্ট করছে, ঠিক আছে? চলো, তোমার হচ্ছে পুরো একটা পাক মারলে 40 সেকেন্ড, তাহলে আর একটা পাক মারলে পরে আরও 80 সেকেন্ড, আর একটা পাক মারলো 3 পাকে, অর্থাৎ 120 সেকেন্ড। 120 সেকেন্ড হয়ে গেল। আচ্ছা, তাহলে পরে বলবা আর থাকলো 20 সেকেন্ড, তার মানে আর 20 সেকেন্ডে কত যাবে? যদি 40 সেকেন্ডে পুরো পাক মারতে পারে তাহলে 20 সেকেন্ডে কত যাবে? অর্ধেক যাবে, মানে এখান থেকে শুরু করে এই গেল, এখানে এসে থেমে যাবে। আমার কথাটা কি তুমি বুঝতে পারলে? আমি কি তোমাকে বোঝাতে পারলাম তথ্যটা? তাহলে এইখানে এসে থেমে গেল। এবার ওর সরণ দেখবো। সরণ মানে কি? এই হচ্ছে প্রাথমিক স্থান, এই হচ্ছে অন্তিম স্থান, এর মধ্যে সব থেকে ক্ষুদ্রতম দূরত্বটাই হচ্ছে সরণ। দেখো এখান থেকে সব থেকে ক্ষুদ্রতম দূরত্ব কি? সরাসরি যদি এইভাবে চলে আসে মাঠ বরাবর, তাহলে এটাই হচ্ছে সরণের মান পেয়ে যাবে। তাহলে এটা কি? একটা বর্গক্ষেত্র। আর বর্গক্ষেত্রের এই মানটা বার করতে গেলে এটাকে কি বলে? কর্ণ। কর্ণের মান কি? √2 ইন্টু বাহু। √2 ইন্টু বাহু। বাহু এখানে 10, তাহলে 10√2, তাই তো? এটাই আমাদের সঠিক উত্তর। এবার অপশন এরকম না দিয়ে তোমার হচ্ছে দিয়ে দেবে কেমন বলো তো? দশমিকে মানটা দিয়ে দেবে, ঠিক আছে? সেই জন্য তোমাকে √2 মান জানতে হবে। এটা কেটে দিলাম আমি, হ্যাঁ? আমরা অ্যান্সার পেলাম 10√2। তাহলে দেখো √2 মান মাথায় রাখবা 1.4142, 1.4142, তার সঙ্গে তুমি 10 গুণ করো, তাহলে দশকে
কি হচ্ছে বলো, 10 গুণ করলে 10কে 10, মানে যা আছে তাই হবে। এটা যা আছে তাই হবে, শুধু এই দশমিকটা এক ঘর পিছিয়ে যাবে, মানে 14.14 এরকম হবে, প্রায় 14.14, মানে এরকম অপশনে থাকবে আর কি। বিষয়টা বুঝতে পারছো? ওই তোমার রুট টু দিয়ে না দিয়ে তোমার এরকম আর কি দশমিকে এগুলো অ্যান্সার দেবে, সেগুলো কিন্তু এইভাবেই করতে হবে, ঠিক আছে? এগুলো কিন্তু করে দেবা, গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা, নিচে প্রশ্ন দেখো কি বলছে। বলছে নিচের কোন বিবৃতিটি সত্য? ঠিক আছে, বলছে স্মরণ শূন্য হতে পারে না, এটা ভুল। এটা ভুল, কারণ স্মরণ শূন্য হতেই পারে। স্মরণ শূন্য হতেই পারে, যেই স্থান থেকে শুরু করেছিল দৌড়ানো সেই স্থানেই যদি এসে দাঁড়ায় তাহলে স্মরণ শূন্য, তাই না? বলছে স্মরণের মান বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব অপেক্ষা বেশি, কোনো দিন না, কোনো দিন হবে না। স্মরণের মান বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব অপেক্ষা বেশি হয় না, তাই না? স্মরণ কম হতে পারে, কিন্তু স্মরণের থেকে অতিক্রান্ত দূরত্বের মান কিন্তু বেশি হতে পারে। কিন্তু অতিক্রান্ত দূরত্ব অপেক্ষা, অপেক্ষা মানে থেকে, বলছে অতিক্রান্ত দূরত্ব থেকে বেশি হয় স্মরণের মান, এটা কিন্তু কখনোই হয় না, তাই না? স্মরণ যেমন ধরো এখানে একজন বস্তু ছিল, তিনি ঘুরে গিয়ে এখানে গেলেন, তাহলে এর মধ্যে কিন্তু অতিক্রান্ত দূরত্বটা কিন্তু বেশি। স্মরণ কিন্তু অতিক্রান্ত দূরত্ব থেকে কোনোদিন বেশি হবে না। সে যদি সোজাসুজি ধরো এই পথ এখান থেকে এখানে সোজাসুজি যায়, তাহলে এক্ষেত্রে তার স্মরণও সমান, অতিক্রান্ত দূরত্ব দুটোই কিন্তু সমান, কিন্তু কোনোদিন বেশি হবে না। তুমি আমার কথাটা বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? চলো, আমি দেখো এখানে তো তোমাকে মানে তুমি ধরো এই ক্লাসটা পুরো করলে পরে এখান থেকে তুমি ধরো 40% বিষয় অধ্যায়টা বুঝতে পারলে, অসুবিধা নেই। তারপরেও আমি তোমাদের আরেকটা ক্লাস রাখছি, সেখানে তুমি আরও ভালো করে বুঝে নেবে, এবং তারপরে তুমি এখান থেকে আমি 30টা মতো কোশ্চেন দেবো, সেই কোশ্চেনগুলো কিন্তু তুমি নিজে নিজে সমাধান করবে, কেমন? আচ্ছা দাদা, সুষম গতি আর অসম গতি কি? খুব সহজ সরল বিষয়, দেখো। সুষম গতি, সুষম গতি মানে সম গতিতে সমান দূরত্ব অতিক্রম করাটাই হচ্ছে সুষম গতি। ধরো আমি ভাগ করে দিলাম, টোটাল ধরো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 5 কিলোমিটার, এখান থেকে এই পর্যন্ত এটা ভাগ করে নিই, 5 কিলোমিটার, এখান থেকে এই পর্যন্ত 5 কিলোমিটার, এখান থেকে এই পর্যন্ত 5 কিলোমিটার, এখান থেকে এই পর্যন্ত 5 কিলোমিটার। তাহলে একজন ব্যক্তি, সে যাই চালাক, সাইকেল, বাইক, যাই চালাক না কেন, ঠিক আছে, এই প্রথম 5 কিলোমিটার ধরো 3 মিনিটে গেল, পরের 5 কিলোমিটারও 3 মিনিটে গেল, পরের 5 কিলোমিটারও 3 মিনিটে গেল, পরের 5 কিলোমিটার 3 মিনিটে গেল, এবং তারপরেও 5 কিলোমিটার 3 মিনিটে গেল। তার মানে দেখো, সমান সময়ে প্রত্যেকবারই কিন্তু সে যতটা দূরত্বই অতিক্রম করছে না কেন, সেটা সমান সময়েই কিন্তু করছে প্রত্যেকবারই, ঠিক আছে? এইটাই হচ্ছে সুষম গতি, মানে একটা সমান গতি ধরে রেখেছে সে, একটা সমান গতিতে এগোচ্ছে, সেইটাই হচ্ছে সুষম গতি। আর অসম গতিটা কি দাদা? ধরো এরকম, মানে আমি বোঝানোর চেষ্টা করছি, একই রকম 5 কিলোমিটার, এরকম 5 কিলোমিটার রাস্তা রয়েছে, ঠিক আছে? এবার সে ধরো অসম গতিতে চলছে, অসম গতি, প্রথমে ধরো 3 মিনিটে গেল, তারপরে 2 মিনিটে, তারপরে 4 মিনিট লাগালো তারপরের 5 কিলোমিটার যেতে, এবং তারপরে 5 কিলোমিটার যেতে সে 10 মিনিট লাগিয়ে দিল। বিষয়টা বুঝতে পারে? তাহলে এখানে কিন্তু তার গতিবেগ কিন্তু তোমার হচ্ছে অসম গতি রয়েছে, মানে সে কিন্তু কোনো সময় স্পিড বেশি বাড়িয়ে দিয়েছে, মানে কোনো সময় জোরে যাচ্ছে, আবার কোনো সময় মানে আস্তে যাচ্ছে, কোনো সময় জোরে যাচ্ছে, আবার কোনো সময় খুবই আস্তে যাচ্ছে। বিষয়টা বুঝতে পারছো? সেই জন্যই আর কি এটাকে আমরা বলবো অসম গতি। আমি কি তোমাকে বোঝাতে পারলাম বিষয়টা? দেখো ছবি থাকলে আরো ভালো করে বোঝানো যেত। যেমন এখানে দেখো, এই যে গতির হার দেখো, দেখো এখানে দেখো, এই যে মানে প্লেয়ারটা সে বল করছে, বলের গতি দেখো কিলোমিটার/ঘন্টায়। প্রথম বলটা 140-এ করলো, তারপর 143-এ, 135-এ, তার মানে কিন্তু সম গতিতে কিন্তু সে পুরো ওভারটা করেনি, মানে সম গতিতে কিন্তু সে বল করেনি। যদি প্রত্যেকটা বলই 140-140-এ করতো, তাহলে এক্ষেত্রে আমরা বলতাম হ্যাঁ, ওই ব্যক্তির কিন্তু এটা কি মানে কি গতিতে বল করছে, সে কিন্তু সম গতিতে বলগুলো করছে। এখানে কিন্তু অসম গতি কাজে লাগছে। বিষয়টা বুঝতে পারছো? আচ্ছা, এখানে তেমন কিছু নেই, চলো এগুলো পড়তে হবে না, এই সব ছকটক কিছু পড়তে হবে না, ঠিক আছে? দেখো গতির হার বিষয়টা কি, দেখো গতির হার পরিমাপ করায় কিসের সাহায্যে বলতো? দেখো, গতির হার পরিমাপ করা হয়, মাথায় রাখবা, দ্রুতির সাহায্যে। আর তোমাকে বুঝতে হবে দাদা, দ্রুতি বিষয়টা কি। দ্রুতি হচ্ছে কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তু দ্রুতি বলা হয়। কি বললাম ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, যে কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তুর দ্রুতি বলা হয়। দেখো এখানে ওরা কি বলছে, ওরা বলছে দেখো, যে বস্তুর গতির হার পরিমাপের একটি উপায় হলো একক সময়ে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করা, আর এই রাশিটিই দ্রুতি নামে পরিচিত। কি বললাম, কি বললাম? বস্তুর গতির হার, মানে গতির হার মানে কি? গতির হার মানে আমরা বলতে পারি বস্তুটা কতটা গতিশীল ছিল, সেটা খুব ভালোভাবে যদি আমাদের বুঝতে হয়, তাহলে আমাদের একটা নির্দিষ্ট সময় ধরে নিতে হবে, একটা নির্দিষ্ট মানে সময়ের একক ধরে নিতে হবে, এবং ধরো পার সেকেন্ডে, পার মিনিটে, পার ঘন্টায়, বুঝতে পারছো? এরকম একটা নির্দিষ্ট সময়ের একক ধরে নিতে হবে, এবং সেই অনুযায়ী বস্তুটার দ্বারা আর মানে কতটা পথ, কত মিটার বলো বা কত কিলোমিটার বলো বা কত সেন্টিমিটার বলো, কতটা দূরত্ব সে অতিক্রম করেছে, সেইটাই পরিমাপ করার জন্যই আমরা যে রাশিটার নাম দিয়েছি যে দ্রুতি। বিষয়টা বুঝতে হবে? দ্রুতি একটি স্কেলার রাশি, মাথায় রাখবে। দ্রুতির শুধুমাত্র মান আছে, কোনো দিক বা অভিমুখ নেই, ঠিক আছে? সেই জন্য দ্রুতি একটি স্কেলার রাশি, ঠিক আছে?
আচ্ছা দেখো দ্রুতির এসআই এককগুলো দেখো দ্রুতির এককগুলো কি বলছে, আন্তর্জাতিক একক বা এসআই একক কি, মিটার পার সেকেন্ড। দেখো এই যে সংকেতগুলো একটু বুঝে নিবা, মানে এগুলো একটু মাথায় রাখবা। মিটার পার সেকেন্ডকে এইভাবেও লেখা যায়, আবার মিটার সেকেন্ড মাথায় -1ও লেখা থাকে। আর কি আছে দ্রুতির একক, দেখো সেন্টিমিটার পার সেকেন্ড, কিলোমিটার পার আওয়ার। এই ধরো এগুলো কিন্তু একটু দেখে নিবা, কারণ এখান থেকে তিনটে তুলে দিয়ে আর একটা ধরো এরকম দিয়ে দিল যে মিটার পার সেকেন্ড স্কোয়ার, কোনটা দ্রুতির একক নয়, এরকম দিল, তখন কিন্তু এটা উত্তর করতে হবে। ঠিক আছে, সেই জন্য বলছে এই এককগুলো একটু দেখে নিবা। আচ্ছা তাহলে দ্রুতি বিষয়টা বুঝতে পারলে, দ্রুতি কি, এবার চলে আসি দেখো মোট দ্রুতি বা গড় দ্রুতি। যদি আমাদের বলি যে গড় দ্রুতি কিভাবে আমরা বার করব, এই তথ্যগুলো আমি যেগুলো মার্কিং করে দিচ্ছি স্টার চিহ্ন, এগুলো সূত্র তুমি মুখস্থ করে নিবা সরাসরি। দেখো গড় দ্রুতি যদি আমাদের বার করতে হয়, তাহলে ওই কোনো একটা বস্তু দ্বারা অতিক্রম করা মোট যে অতিক্রান্ত দূরত্ব, সেই মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে পরে আমরা গড় দ্রুতি পেয়ে যাব। কি বললাম ভালো করে শোনো, গড় দ্রুতি আমাদের যদি বার করতে হয়, তাহলে মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দিয়ে আমরা ভাগ করে দেবো, তাহলে পরেই আমরা গড় দ্রুতি পেয়ে যাব। যেমন দেখো এর উপরে কিন্তু প্রশ্ন হয়, চলে আসি নিচের প্রশ্নে। এই যে বলছে দেখো, বলছে একটি বস্তু প্রথমে 16 মিটার পথ 4 সেকেন্ডে এবং পরবর্তী 16 মিটার পর 2 সেকেন্ডে যায়, বস্তুটির গড় দ্রুতি কত? বলো বলো, গড় দ্রুতি মানে কি? সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা গড় দ্রুতি মানে মোট, ওপরে থাকবে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, তাই তো? তাহলে তুমি সঙ্গে সঙ্গে বলবা এখানে মোট অতিক্রান্ত দূরত্ব কত, প্রথমে 16 মিটার গিয়েছে এবং তারপরে আরও 16 মিটার, তাহলে 16 যোগ করলে দাদা 32 হচ্ছে, 32 মিটার। আর তুমি বলবা যে মোট সময়, নিচে থাকে মোট সময়, অর্থাৎ প্রথমে 4 সেকেন্ড, পরে 2 সেকেন্ড, 4 আর 2 6 সেকেন্ড, 6 সেকেন্ড, তাই তো? তাহলে এখানে দেখো এটা কাটাকাটি করো, দেখো 32 আর যদি তুমি 6 দিয়ে কাটো, তাহলে 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে 3, আর 2 দিয়ে কাটলে হচ্ছে 16, তাই তো? তার মানে 3 × 5 = 15 পয়েন্ট, আর এদিকে তোমার কত হচ্ছে 3 × 3 = 9, মানে 3.33 এমন আসছে, 5.33 এমন একটা মান আসছে। আর এককটা কি হবে, দ্রুতির একক তুমি তো জানোই, মিটার পার সেকেন্ড। এই যে সাথে লিখতে হবে মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এইটাই হয়ে গেল তোমার গড় দ্রুতি। দেখো একদম খুবই সহজ, চলো কিচ্ছু না, খুবই সহজ, শুধু বুঝতে হবে। এখানে এই প্রশ্নটা আমি একটু মানে অন্যরকমভাবে বলি, তুমি নিজে করো, ঠিক আছে? ভিডিওটা একটু দাঁড় করিয়ে আমি বললাম একটি বস্তু প্রথমে তোমার হচ্ছে 50 কিলোমিটার, কত? 50 মিটার নয়, 50 কিলোমিটার পথ, বললাম 3.5 ঘন্টা, 3.5 আওয়ার, 3.5 ঘন্টায়, এবং পরবর্তী 40 কিলোমিটার, 40 কিলোমিটার পথ, ধরো এখানে বললাম 1.5 ঘন্টা, 1.5 ঘন্টায় যায়, ঠিক আছে? তাহলে বস্তুটির দ্বারা গড় দ্রুতি মিটার পার সেকেন্ডে কত? মিটার পার সেকেন্ডে কত বলো? অঙ্কটা করো, নিজে করো, নিজে ভিডিওটা দাঁড় করিয়ে নিজে করো। আচ্ছা এবার আমি বলে দিচ্ছি, দেখো সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা গড় দ্রুতি বার করতে গেলে আমাদের কি প্রয়োজন হয়, উপরে থাকে মোট অতিক্রান্ত দূরত্ব আর নিচে মোট সময়। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব 50 আর 40 হচ্ছে 90 হয়ে যাচ্ছে, 90 কিলোমিটার, কিমি অর্থাৎ কিলোমিটার। আর নিচে থাকবে মোট সময়, এখানে 3.5 ঘন্টা আর 1.5 ঘন্টা, তার মানে 5 ঘন্টা, 5 আওয়ার। এটাকেই কাটলে পরে আমাদের গড় দ্রুতি বেরোবে 5×8 = 90, অর্থাৎ 18টা কি, 18টা হচ্ছে কিলোমিটার পার আওয়ারে বেরিয়েছে, কিন্তু আমাদের উত্তর জানতে চেয়েছে মিটার পার সেকেন্ডে। তুমি বলো অঙ্কে নিশ্চয়ই করে এসেছো যে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যাবো আমরা ছোটোটাই যাবো, অর্থাৎ 5/18 দিয়ে গুণ করব। 5/18 দিয়ে যদি গুণ করি, 18টা কেটে গেলে শুধু 5 থেকে, অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড। এই কিন্তু অঙ্ক, এইভাবে কিন্তু অঙ্ক আসবে, এগুলো কিন্তু মানে করতে হবে। আমি কিন্তু রেখেছি এই রকমের প্রশ্ন, ঠিক আছে? সেগুলো কিন্তু করে নিবা, চলো। আচ্ছা দেখো এখানে বলছে অভিমুখ সহ দ্রুতিটা কি? দাদা আমরা তো এতবেলা দ্রুতি সম্পর্কে বুঝলাম, এবার আমাদের বলছে অভিমুখ সহ দ্রুতি। দেখো বস্তুর গতির হার যদি আমাদের আরও ভালোভাবে বুঝতে হয়, তাহলে আমাদের দ্রুতির সঙ্গে আরও আর কি লাগবে, গতির অভিমুখকে নির্দেশ করতে হবে। দেখো বস্তুর গতির হার মানে কি, মানে বস্তুটা কতটা গতিশীল সেটা যদি আমাদের খুব ভালোভাবে বুঝতে হয়, তাহলে দ্রুতির সঙ্গে আমরা গতিটা কোন দিকে দিচ্ছে, মানে কোন দিক বা অভিমুখটাকে যদি আমরা নির্দেশ করি, তাহলে আমরা খুব ভালোভাবে বলতে পারবো, ঠিক আছে? আর সেইটাই মাথায় রাখবা, যে রাশির দ্বারা দ্রুতি এবং তার অভিমুখ উভয়কেই নির্দেশ করে তাকেই বেগ বলে, ভেলোসিটি অর্থাৎ বেগ বলে। তাহলে কি বললাম, যে রাশির দ্বারা দ্রুতি এবং তার অভিমুখ উভয়কেই নির্দেশ করা হয় তাকে বেগ বলা হয়। বেগ হলো নির্দিষ্ট অভিমুখে গতিশীল বস্তুর দ্রুতি। আবার তুমি এটাও বলতে পারো যে বেগ হচ্ছে কি, একক সময়ে কোনো বস্তু একটি নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তুর বেগ বলে। কি বললাম, একক সময়ে কোনো বস্তু একটি নির্দিষ্ট দিকে যে দূরত্বটা অতিক্রম করে তাকে ওই বস্তুর বেগ বলে। বেগ একটি ভেক্টর রাশি,
বেগ একটি ভেক্টর রাশি। ভেক্টর রাশি কারণ কি? কারণ এর মান আর দিক দুটোই আছে, তাই না? আমরা তো পড়ে নিয়েছি যে মানে ছোটোবেলা থেকে জানি স্কেলার রাশি যার শুধুমাত্র মান থাকে, কোনো দিক বা অভিমুখ থাকে না, সেটা হচ্ছে স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কোনগুলো? যাদের মান দিক দুটোই থাকে সেগুলো হচ্ছে ভেক্টর রাশি, ঠিক আছে? আচ্ছা, বেগ সম্পর্কে তুমি এটাও বলতে পারো যে সময়ের সাপেক্ষে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে। কি বললাম? সরণকে, দেখো সময়ের সাপেক্ষে কোনো বস্তুর সরণকে বেগ বলে। বেগ মানে সরণ বাই সময়। কি বললাম? বেগ মানে, আমি লিখে দিচ্ছি, বেগ সমান সমান আমরা বলতে পারি কতটা সরেছে, সরণ কত ঘটেছে আর কত সময় ঘটেছে, সরণ বাই সময়। ঠিক আছে, একটু দেখে নাও বানানগুলো। যাই হোক, মানে লেখাটা ভালো বসছে না তো। বেগ মানে সরণ বাই সময়, ঠিক আছে? আর যদি আমাদের গড় বেগ বার করতে বলে, গড় বেগ বার করতে গেলে তুমি কি মাথায় রাখবে? যে প্রাথমিক বেগ মানে প্রথমে যে বেগটা কত ছিল আর শেষে তার বেগ কত ছিল। কোনো একটা বস্তু ধরো আমি বলে দিলাম, এরপরে আমি অঙ্ক রেখেছি সেটা দিয়ে যাচ্ছি, তুমি শুধু এটা মাথায় রাখো সূত্রটা, যে গড় বেগ বার করতে গেলে প্রাথমিক বেগ আর অন্তিম বেগ এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে? অথবা এটাও আমরা করতে পারবো যে গড় বেগ যদি বার করতে বলে তাহলে মোট সরণকে, মানে সরণকে আমাদের মোট সময় দিয়ে ভাগ করব। কি করব? সরণকে মোট সময় দিয়ে যদি আমরা ভাগ করি তাহলেও কিন্তু সেক্ষেত্রে আমরা কি পাবো? গড় বেগ পেয়ে যাব। দেখো সরণটা কি আসছে, কোথা থেকে আসছে? সরণ সরণ আসছে কিন্তু এখান থেকে, তুমি ভালো করে বোঝো যে প্রাথমিক বেগ আর অন্তিম বেগের মধ্যে অন্তিম বেগ এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে পরে আমরা কি পাবো? দেখো প্রাথমিক বেগ এখানে ছিল, ধরো কোনো একটা প্রাথমিক স্থান দিয়ে আমি বোঝাই। সরণ মানে কি? প্রাথমিক স্থান এখানে, আর ধরো সে হচ্ছে এখানে গিয়ে পৌঁছেছে, তাই না? তাহলে এটা হচ্ছে অন্তিম স্থান। এর মধ্যেকার ক্ষুদ্রতম দূরত্বটাই তো হচ্ছে সরণ, তাই না? এর মধ্যে ক্ষুদ্রতম দূরত্বটাই হচ্ছে সরণ। আর এই সরণটাকেই যদি আমরা মোট সময় দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা কি পাবো? গড় বেগ পেয়ে যাবো এই বস্তুটার। চলো অঙ্কের মাধ্যমে বিষয়টা আর একটু ভালো করে বুঝি। এখানে দেখো এই তথ্যটা একটু মাথায় রাখবা যে দ্রুতি ও বেগের একক একদম একই, মানে দুটোরই একক একই, মিটার পার সেকেন্ড, ঠিক আছে? দ্রুতির এককও মিটার পার সেকেন্ড, বেগের এককও কিন্তু মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে এই তথ্যটা মাথায় রাখবে যে হচ্ছে বায়ুতে শব্দের বেগ কত? 346 মিটার পার সেকেন্ড। বায়ুতে শব্দের বেগ 346 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এখানে দেখো 3 নাম্বার প্রশ্ন, দেখো খুব ভালো একটা প্রশ্ন। কি বলছে? যে মোটর গাড়ির ওডোমিটারের সাহায্যে কি মাপা হয়? বলো, একটু আগেই কিন্তু আমি তোমাদের পড়িয়ে দিলাম। ওডোমিটার যন্ত্রের সাহায্যে তোমরা কি পরিমাপ করতে পারবে? মোটর গাড়ির কি পরিমাপ করতে পারবে? একটু আগেই বলে দিয়েছি দাদা, অতিক্রান্ত দূরত্ব। মাথায় রাখবে যে অতিক্রান্ত দূরত্ব আমরা কিসের সাহায্যে পরিমাপ করি? ওডোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করে থাকি। কেমন? চলো 5 নাম্বার প্রশ্ন দেখো, দারুণ একটা প্রশ্ন। কি বলছে? বলছে কোনো একটি পর্যবেক্ষণে মহাকাশ যান থেকে প্রেরিত সংকেত ভূ স্টেশনে পৌঁছাতে 5 মিনিট সময় লাগে। তা বলছে মহাকাশ যান থেকে ভূ স্টেশনের দূরত্বটা কত? দূরত্ব বার করতে বলেছে। দেখো আমি তোমাদের কিন্তু যখন অঙ্ক করাতাম তখন ওই সময় দূরত্বের অঙ্কের ক্ষেত্রে একটাই ফর্মুলা, ডিস্ট্যান্স ইজ ইকাল টু স্পিড ইন্টু টাইম। এই একটা ফর্মুলা দিয়েই কিন্তু পুরো অধ্যায়টা আমি তোমাদের শেষ করে দিয়েছি, তাই না বস? এবার দেখো সেইটাই কিন্তু আজকে তোমার এখানে কাজে লেগে যাচ্ছে। আমাদের দূরত্ব বার করতে বলেছে আর আমরা জানি দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। এবার তুমি তো প্রশ্ন পড়ে ভালো মতোই বুঝে গেছো দাদা, এখানে সময়টা দিয়েছে 5 মিনিট, গতিবেগ কোথায়? একটু পড়ে নাও, গতিবেগ দেখো আছে এই যে, বলছে সংকেতটি 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, অর্থাৎ আলোর বেগে গতিশীল। আলোর বেগে গতিশীল, এইটাই হচ্ছে গতিবেগ। বিষয়টা বুঝতে পারছো? তাহলে এবার সূত্রে শুধু জাস্ট বসিয়ে দাও আর কিচ্ছু না। ডিস্ট্যান্স ইজ ইকাল টু স্পিড ইন্টু টাইম। সঙ্গে সঙ্গে ডিস্ট্যান্স বার করবা তুমি। স্পিড কত? 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, আর তার সাথে গুণ করবো টাইম। টাইমটা কত? 5 মিনিট। তুমি কি এখানে 5 লিখবে? তুমি কি এখানে 5 লিখবে? তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। 5 লিখবে না, কেন না? দেখো একটা জিনিস বুঝে দেখো, গতিবেগটা আছে মিটার পার সেকেন্ডে। মিটারের সাথে সেকেন্ডের একটা সম্পর্ক আছে, কিলোমিটারের সাথে ঘন্টার একটা সম্পর্ক আছে। কখনোই তুমি কিলোমিটারের সাথে সেকেন্ড নিতে পারবা না, মিটারের সাথে ঘন্টা কখনোই তুমি যায় না। বিষয়টা বুঝতে পারছো? সেই জন্য আমাদের এখানে যা সময়টা রয়েছে সেটাকে আমরা সেকেন্ডে নিয়ে আসবো। আর বলো 5 মিনিট সমান কত সেকেন্ড? সঙ্গে সঙ্গে বলবা 5 ছক 30, হচ্ছে মানে 300 সেকেন্ড, তাই না বস? কি করে আসলো? কারণ মিনিটকে যখন আমরা সেকেন্ডে প্রকাশ করি 60 দিয়ে গুণ করতে হয়। ব্যাস এইটুকু নয়, আর কিচ্ছু নয়, ডিস্ট্যান্স বেরিয়ে যাবে। এখানে দেখো গুণ করো, 3 আর 3 গুণ করলে 3 তিরিখে 9 হচ্ছে। 9 ইন্টু দেখো এখানে 10⁸, মানে একের পিঠে 8খানা শূন্য রয়েছে, তাই না? তার সঙ্গে আরও দুটো শূন্য যোগ হবে, অর্থাৎ 10⁻10 হয়ে যাবে, 10⁻10 হবে। আর এটাই ডিস্ট্যান্স। আর ডিস্ট্যান্স এটা কি কিলোমিটার বেরোলো? এটা কিন্তু মিটারে বেরোলো বস, তাই না? আমরা মিটার পার সেকেন্ডে নিয়েছিলাম, গতিবেগ দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা দূরত্বটা মিটারে বেরোলো। এই ধরনের অঙ্ক আসলে পরে একদম ছেপে দেবা খুব সহজেই। চলো আচ্ছা, এই পরে পরে প্রশ্ন দেখো কি বলছে।
বলছে একটি গাড়ির ওডোমিটার যাত্রা শুরুতে 2000 কিলোমিটার পাঠ এবং যাত্রা শেষে 2400 কিলোমিটার পাঠ দেখায়। যদি যাত্রাটি সম্পূর্ণ হতে 8 ঘন্টা সময় লাগে তবে গাড়ির গড় দুটি কিলোমিটার পার ঘন্টায় এবং মিটার পার সেকেন্ড এককে দুটোতেই বার করে দেখাও। সিম্পলভাবে বোঝো, খুব ভালোভাবে বুঝতে হবে। আমরা জানি গড় দুটি বার করতে গেলে দাদা উপরে অতিক্রান্ত দূরত্ব থাকে আর নিচে মোট সময় থাকে। এবার এই অতিক্রান্ত দূরত্বের জায়গায় অনেকেই কী করবে 2000 আর 2400 অর্থাৎ 4400 এখানে কিন্তু ঝেড়ে দেবে, সেক্ষেত্রে পুরোপুরি অঙ্কটা ভুল হয়ে যাবে। ভালো করে বুঝতে হবে, প্রশ্ন তোমাকে পড়ে বুঝে নিতে হবে দাদা। বোঝো, যখন যাত্রাটা শুরু হয় তখনই দেখা গেল ওই ওডোমিটারে 2000 কিলোমিটার পাঠ অলরেডি উঠে আছে, এবং যখন যাত্রাটা শেষ হয় তখন দেখা গেল ওই ওডোমিটারে 2400 কিলোমিটার পাঠ দেখাচ্ছে। তাহলে তুমি বলো ওই গাড়িটা এই প্রশ্নের ক্ষেত্রে মানে এই প্রশ্নের যাত্রাপথের ক্ষেত্রে মোট কতটা পথ অতিক্রম করেছে, অর্থাৎ মোট অতিক্রান্ত দূরত্ব কত? সঙ্গে সঙ্গে বলবা 2400 থেকে 2000 বাদ দিলে পরে 400 কিলোমিটার। এই প্রশ্নের ক্ষেত্রে মানে ওই গাড়িটার মোট অতিক্রান্ত দূরত্ব এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু, ঠিক আছে? মানে টোটালে গাড়িটা সারা জীবনের কথা বলিনি, মানে প্রশ্নের ক্ষেত্রে, মানে বিষয়টা বুঝতে পারছো আমি কি বলছি? মানে ধরো কথাটা কেমন, ধরো গাড়ি নতুন কিনে তুমি ধরো গাড়ি নতুন কিনেছো, কিনে তুমি 2000 কিলোমিটার ধরো 1 মাস ধরে চালিয়েছো। তারপরে তোমার এক বন্ধু এসে গাড়িটা নিয়ে গেল, বলে 1 সপ্তাহের জন্য আমাকে গাড়িটা দে। সে ওই 1 সপ্তাহের মধ্যে হচ্ছে মানে 1 সপ্তাহ গাড়ি চালিয়েছে, চালিয়ে তোমার কাছে নিয়ে আসলো। তুমি তখন দেখলে যে 2400 কিলোমিটার পার লেখা দেখাচ্ছে। তুমি কি ওকে বলবা এই তুই হচ্ছে 2400 কিলোমিটার 2400 আর তুমি এই 2000 যোগ করে কি কখনো বলবা যে তুই 2000 মানে 4400 কিলোমিটার গাড়ি চালিয়েছিস? সেটা কিন্তু কখনোই বলবা না। তুমি কি বলবা? তুমি বলবা যে আমি তো 2000 চালিয়েছিলাম, তুই আরও 400 চালিয়েছিস, অর্থাৎ তুই 400 কিলোমিটার চালিয়েছিস। মানে তোর যে গাড়িটা চালিয়েছিস সেইটার মোট অতিক্রান্ত দূরত্ব তোর 400 কিলোমিটার। মানে আমি তোমাকে এইভাবে বোঝানোর চেষ্টা করছি, মানে তুমি আমার কথাটা ধরতে পারছো তো, মানে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? দেখো তাহলে এক্ষেত্রে মানে এই প্রশ্নের ক্ষেত্রে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 400 কিলোমিটার এবং সেক্ষেত্রে মোট সময় লাগছে 8 ঘন্টা। 8 8 ঘন্টা, তাই না? বাস ব্যাস কেটে দাও। দেখো 8 দিয়ে কাটে 5 40 শূন্য 50 কিলোমিটার পার আওয়ার। তাহলে গড় দুটি আমাদের কিলোমিটার পার আওয়ারে 50 বেরোলো। এবার মিটার পার সেকেন্ডে যেতে গেলে আমাদের কি করতে হয়? দেখো কিলোমিটার পার আওয়ার থেকে যদি মিটার পার সেকেন্ডে যেতে হয় জাস্ট 5/18 দিয়ে গুণ করতে হয়। কেটে দিলাম, হ্যাঁ। তাহলে এই 50-এর সাথে তুমি যদি 5/18 দিয়ে গুণ করো তাহলে পরে আমাদের সঠিক উত্তর চলে আসবে। দেখো 2 দিয়ে কাটলে 9, 2 দিয়ে কাটলে 25, 5 25 সঙ্গে 125, 125কে 9 দিয়ে ভাগ করলে হয় 9 একে 9, 3 থাকছে, 3 নং 27, 27 থাকছে, তাই তো? 8 থাকছে, কত হবে? 9 নং 81, মানে ওই তোমার হচ্ছে 81, মানে 8 ঘর যাবে, মানে 13 দশমিক সামথিং 8 কি 9 এরকম একটা কিছু হবে। অপশন দেখলেই তুমি বুঝে নিবা, ঠিক আছে? 13.9 এরকম। এটা কি হবে না, এত মিটার পার সেকেন্ড, এটা কিন্তু মিটার পার সেকেন্ডে বেরোলো। বিষয়টা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? দেখো এখানে ওরা সেটাই করে দিয়েছে। 1 মিনিট দেখে নাও, এই দেখো, এই দেখো মিটার পার সেকেন্ডে 13.9 মিটার পার সেকেন্ড। খুব সহজেই তুমি কিন্তু করতে পারবে। আমার কথাটা তুমি এখানে বুঝতে পারলে তো বস? আমি কি তোমাকে বোঝাতে সক্ষম, মানে বোঝাতে পারছি তো? তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাবে সেটা। চলো পরের প্রশ্ন দেখো কি বলছে। বলছে দেখো যে উষা 90 মিটার দীর্ঘ জলাশয়ে সাঁতার কাটে। তাহলে এই যে জলাশয়টা, সেই জলাশয়টার দৈর্ঘ্য কতটা? 90 মিটার। বেশ ভালো কথা। বলছে সে 1 মিনিটে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সাঁতার কেটে যায় এবং একই সরলরৈখিক পথে ফিরে আসে। ভালো করে বোঝো, এই যে 1 মিনিট সময়টাই সে কি করে? 1 মিনিট সময়তে সে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যায় এবং সেই একই সরলরৈখিক পথ বরাবর সে আবার ফিরে আসে। এতে সে মোট 180 মিটার পথ অতিক্রম করে অবশ্যই, কারণ জলাশয়টা তো তোমার হচ্ছে 90 মিটার দীর্ঘ। তাহলে যাই ফিরে আসে মোট 180 মিটার পথ অতিক্রম করছে। মোট মোট 180 পথ অতিক্রম করছে। উষার গড় দ্রুতি কত? এবং গড় হচ্ছে তোমার বেগ নির্ণয় করো। আগে চলো গড় দ্রুতি বার করে নিই। গড় দ্রুতি বার করতে গেলে আমরা জানি মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। বলো এক্ষেত্রে মোট অতিক্রান্ত দূরত্ব কত? সঙ্গে সঙ্গে বলবা ওই জলাশয়টা তো 90, তার মানে গিয়েছে আবার ফিরে এসেছে, মানে 90 90 180, অর্থাৎ মোট অতিক্রান্ত দূরত্ব 180। 180 কি মিটার, আর এইটাই তার মোট সময় লেগেছে 1 মিনিট। 1 মিনিট মানে কি? তুমি কি এখানে 1 লিখবা? কখনোই না। তুমি তো জানোই মিটারের সাথে সেকেন্ডের একটা সম্পর্ক, অর্থাৎ 1 মিনিট সমান 60 সেকেন্ড। এটাই ঝেড়ে দিলে 3 6 18 মানে 3 মিটার পার সেকেন্ড হয়ে যাবে উষার গড় দ্রুতি। এবার গড় বেগ বলো, বলো গড় বেগ মানে কি? গড় বেগ বার করতে গেলে আমরা জানি প্রাথমিক বেগের সঙ্গে যদি আমরা অন্তিম বেগটা যোগ করি এবং সেটাকে যদি আমরা যোগ করার পরে 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা গড় বেগটা পেয়ে যাবো, তাই তো বস? কিন্তু এই প্রশ্নের ক্ষেত্রে তুমি প্রাথমিক বেগ অন্তিম বেগ কিছু জানতে পারছো কি? পারছো না। তাহলে এক্ষেত্রে এটা অ্যাপ্লাই না করে তুমি আর একটা জিনিস মনে করে দেখো। আমি তোমায় বলেছিলাম যে গড় বেগ বার করতে গেলে সরণ 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 বাই মোট সময়, সরণ বাই মোট সময়, তাই না বস? বলেছিলাম না?
তাহলে এক্ষেত্রে স্মরণ কত ভালো করে বুঝে আমার কথাটা বুঝে তুমি বলবে, নিজেই বলবে স্মরণ কত, স্মরণ কত বলো, বলো স্মরণ কত। দেখো উষা, এই যে 90 মিটার দীর্ঘ জলাশয়, উষা এখান থেকে যাত্রা শুরু করে এই যে গেল, গেল এবং একই সরল রৈখিক পথ বরাবর সে ফিরে এলো, ফিরে জায়গায় চলে আসলো, স্মরণ কত? 0। স্মরণ হচ্ছে 0, 0। আর এইটুকুনায় ঘটতে তার সময় লেগেছে 1 মিনিট আর 60 সেকেন্ড। এবার তুমি আমায় বলো যে হচ্ছে তোমার হচ্ছে শূন্যকে যা কিছু দিয়ে ভাগ করো না কেন সেক্ষেত্রে শূন্যই আসে, অর্থাৎ এক্ষেত্রে তার গড় বেগ শূন্যই হবে। দেখো, এই দেখো, দেখেছো সঠিক উত্তর 0 মিটার/সেকেন্ড। কেমন খুব সহজেই তোমাকে কি আমি বোঝাতে পারছি? চলো পরের তথ্যটা দেখো কি বলছে, বেগের পরিবর্তনের হার। মাথায় রাখবে বেগের পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলে চিনি। কি বলে জানি? ত্বরণ। দাদা ত্বরণ কি ভালো করে যদি বলতে হয় তাহলে আমরা বলতে পারি যে সময়ের সাপেক্ষে বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। কি বললাম? সময়ের সাপেক্ষে বস্তুর বেগের পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলি। ত্বরণ একটি ভেক্টর রাশি, কারণ এর মান আর দিক দুটোই আছে। ঠিক আছে, মাথায় রাখবা। আচ্ছা এখানে দেখো, এখানে দেখো ত্বরণ মানে, এখানে দেখো ত্বরণ সমান আমরা বলতে পারি বেগের পরিবর্তন বাই ব্যয়িত সময়। দাদা বেগের পরিবর্তন মানে কি? তুমি নিজে একবার ভেবে দেখো বেগের পরিবর্তন মানে কি। তুমি ধরো এখান থেকে মানে তুমি যেখানে আছো সেখান থেকে ধরো কোনো একটা গন্তব্যস্থলে যাবা, এবার তোমার হচ্ছে শুরুতেই তো একটা বেগ ছিল, তাই না? মানে তুমি একটা ফাঁকা রাস্তা পেয়েছো, তাই বিশাল স্পিডে গিয়ে তুমি চালাচ্ছ এবং চালাতে চালাতে শেষে গিয়ে ধরো ভিড়ভাট্টা বাজারের মধ্যে যাচ্ছ, সেখানে স্পিডটা কমিয়ে দিয়েছো, তাহলে সেটা তোমার হচ্ছে অন্তিম বেগ। আর শুরুতেই তুমি যখন পিক আপটা একদম মুড়িয়ে দিয়েছো মানে কানের পেছনে, তার মানে বুঝতেই পারছো যে তোমার শুরুতেই স্পিডটা বেশি ছিল, অর্থাৎ তোমার একরকম বেগ ছিল, প্রাথমিক বেগ একরকম ছিল আর অন্তিম বেগ একরকম ছিল। ঠিক আছে, সেইটাই হচ্ছে এই প্রাথমিক বেগ আর অন্তিম বেগের যে বিয়োগফল, সেইটাই হচ্ছে বেগের পরিবর্তন আমরা খুঁজে পাবো, যে কতটা পরিবর্তন হয়েছে তোমার বেগের, তুমি কতটা বাড়িয়েছো না কতটা কমিয়েছো, তোমার বেগ কি বেড়েছে না কমেছে, সেইটাই হচ্ছে আমরা বলবো যে বেগের পরিবর্তন। এবার এক্ষেত্রে কিছু কিছু জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, দেখো এগুলো কাজে লাগবে, সমস্ত কিছুর ক্ষেত্রে এই তথ্যগুলো কাজে লাগবে, মাথায় রাখো। প্রাথমিক বেগকে, প্রাথমিক বেগ মানে প্রথমে তোমার যা বেগ ছিল সেটাকেই বলা হয় প্রাথমিক বেগ, যাকে আমরা ইউ চিহ্ন দ্বারা প্রকাশ করব। আচ্ছা অন্তিম বেগ মানে চূড়ান্ত বেগ বা শেষে বেগ, শেষের বেগ মানে তোমার শেষে কেমন বেগ ছিল সেটাকে আমরা ভি চিহ্ন দ্বারা প্রকাশ করব। আর তুমি তো জানোই টি মানে দাদা সময়কে বোঝায়, ত্বরণকে আমরা এ চিহ্ন দ্বারা প্রকাশ করি, ত্বরণকে আমরা এ চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি। বিষয়টা বোঝা গেল? তাহলে এক্ষেত্রে তুমি দেখো বেগের পরিবর্তন মানেই হচ্ছে তোমার হচ্ছে তুমি বলতে পারো যে আমার শেষে যা বেগ ছিল সেইখান থেকে যদি আমার প্রথমের বেগটা আমি যদি বাদ দিই, তাহলে পরে এদের বিয়োগফলটাই মানে এদের দুজনের বিয়োগফলটাই হচ্ছে বেগের পরিবর্তন। আর ব্যয়িত সময় মানে এইটুকু পরিবর্তন ঘটাতে আমার যে সময়টা লেগেছে সেটাই আমার ব্যয়িত সময়। ঠিক আছে, এখান থেকেই দেখো, এখান থেকে দেখো যে গতির প্রথম যে সূত্রটা সেটাই কিন্তু বেরিয়ে আসে। তুমি বজ্র গুণন করো তাহলে এটি ইজিক্যাল টু ভি মাইনাস ইউ, তাই তো? এবার তুমি দেখো এই যে ইউ, এই মাইনাস চিহ্নটা কার সাথে লেগে, ভির সাথে না ইউ এর সাথে? সঙ্গে সঙ্গে বলবা দাদা মাইনাসটা ইউ এর সাথে, তাহলে মাইনাসটা অবশ্যই পাঠিয়ে দাও। তাহলে এপাশে ভি থাকবে, এপাশে তুমি বলবা ইউ চলে আসলো বা ইউ প্লাস এটি। তাহলে এক্ষেত্রে গতির প্রথম সূত্রটা বেরিয়ে যায় যে ভি ইজিক্যাল টু ভি ইজি, এটা ইউ সরি, ইউ প্লাস এ টি। আর এই সূত্রটা অ্যাপ্লাই করে এত কিছু তোমার মাথায় রাখতে হবে না, এইসব মাথায় রাখতে হবে না, এই ওপরের এই পরিবর্তনের হার মানে সব মাথায় রাখতে হবে না, তুমি জাস্ট মাথায় রাখবে গতির প্রথম সূত্রটা অ্যাপ্লাই করবা, দেখবা ত্বরণ বেরিয়ে যাবে। যেমন মাথায় রাখবা যে ভি ইজিক্যাল টু ইউ প্লাস এ টি, মানে এইটাই আমরা ভেঙে চুড়ে এরকম করে নিয়ে আসলাম। ঠিক আছে, ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি, কি বললাম? ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি, তিনটে সূত্র একদম ঝেড়ে মুখস্থ করে ফেলবা। এরপরে কিন্তু আমি তোমাদের তোখর প্রশ্ন রাখছি, ঠিক আছে? সেগুলো কিন্তু তোমাকে নিজেই করতে হবে। এখানে কিছু তথ্য আছে দেখে নাও। বলছে দেখো যে ত্বরণ ধনাত্মক ধরা হয় যদি এটি মানে বেগের অভিমুখে ক্রিয়া করে, মানে বেগে মানে বেগ যেদিকে, গাড়িটা যেদিকে চলছে সেই দিকেই যদি তোমার হচ্ছে মানে তোমার কি বেগের পরিবর্তন যদি আরও বাড়তেই যায় তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে যেদিকে যাচ্ছে সেই দিকেই কিন্তু বেগের কী হচ্ছে, মানে হচ্ছে তোমার মানে বেগটা ক্রিয়া করছে। তাই এক্ষেত্রে আমরা বলবো যে ত্বরণ সেক্ষেত্রে ধনাত্মক প্লাস ধরবো। ঠিক আছে, আর ত্বরণ ঋণাত্মক ধরবো যদি এটি বেগের অভিমুখের বিপরীতে ক্রিয়া করে। ধরো তুমি যে গতিতে যাচ্ছ হট করে ব্রেক কষে দিলে, তাহলে ব্রেকটা কষা মানে কি তোমার কিন্তু বেগের মানে বেগটাকে তুমি পরিবর্তন মানে বেগের বিপরীতে যেদিকে একটা গতি ছিল তোমার, সেই গতির বিপরীতে তুমি একটা ক্রিয়া করেছো, মানে বিপরীতে একটা কাজ করেছো, ব্রেক কষেছো। কি করেছো? ব্রেক করেছো। সেই জন্য মানে তোমার এই বেগটাকে বাধা সৃষ্টি করছে, বিপরীতে ক্রিয়া করছে, সেই জন্য সেক্ষেত্রে কিন্তু আমাদের ত্বরণ মাইনাস চলে আসবে, অর্থাৎ ঋণাত্মক ধরতে হবে, মাইনাস ধরতে হবে। চলো অঙ্কের মাধ্যমে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, চিন্তা করার কোনো কারণ নেই। ত্বরণের এসে হচ্ছে মিটার/সেকেন্ড স্কয়ার, মাথায় রাখবে মিটার/সেকেন্ড স্কয়ার, ত্বরণের এককে মিটার/সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এখানে এই লাইনগুলো একটু পড়ে নিতে পারো, আর আমি তো তোমাদের বলে দিচ্ছি শোনো কী করবা।
তুমি কিভাবে পড়বা? সবার প্রথমে তুমি এই যে অধ্যায়টা তুমি তো আমার কাছ থেকে বুঝে নিচ্ছ ২ বার করে, একটা অধ্যায় ২ বার করে বুঝে নিচ্ছ। এবার তুমি কিন্তু এক একটা লাইন এমন ধরে ধরে সর্বপ্রথমে পাঠ্য বইটার একদম এক একটা লাইন ধরে ধরে পড়ে নিবা, যা আছে তাই বরাবর পড়ে নিবা। এবং তারপরে আমি দেখো তোমাদের টেলিগ্রামে পিডিএফগুলো দিয়ে থাকি, যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে, সেগুলো আমি মার্কিং করে দিয়ে থাকি। তারপরের বার তুমি যখন পড়বা তখন কিন্তু আর পুরো পাঠ্য বইয়ের প্রত্যেকটা লাইন পড়বা না, তখন শুধু এই মার্কিং পয়েন্টগুলো পড়বা। এবং তারপরে আমি তোমাদের যে ক্লাসের মাধ্যমে এক্সট্রা পিডিএফগুলো দিয়ে থাকি, যে এমসিকিউ প্রশ্নগুলো করিয়ে থাকি, সেগুলো করবা, দেখবা এক একটা অধ্যায় এইভাবে করো না, একদম ফিনিশ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, ঠিক আছে? তা দেখো এখানে একটু পড়ে নিও, যদি একটি বস্তু সরলরেখা বরাবর গতিশীল হয় এবং সমান সময়ের ব্যবধানে সমপরিমাণ বেগে পরিবর্তন হয়, তবে বস্তুর ত্বরণকে সুষম ত্বরণ বলে। তাহলে সুষম ত্বরণ কি, ভালো করে বোঝো। বলছে যদি একটি বস্তু সরল রেখা বরাবর গতিশীল হয়, ওই যে সরল রেখা বরাবর চলছে এবং সমান সময়ের ব্যবধানে সমপরিমাণ বেগে পরিবর্তিত হচ্ছে, মানে সমান সময়ে সমান দূরত্ব যাচ্ছে, সমান সময়ে সমান দূরত্বে যাচ্ছে বা সমান বেগের পরিবর্তন ঘটছে, সেইটাই হচ্ছে সুষম ত্বরণ, ঠিক আছে? আর মুক্তভাবে পতনশীল বস্তুর গতি হলো সুষম ত্বরণের একটি উদাহরণ। মুক্তভাবে মানে উপর থেকে কোনো একটা বস্তু পড়ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ত্বরণ কী হবে, সুষম ত্বরণ আমরা বলবো। আর অন্যদিকে যদি কোনো বস্তুর বেগ অসমহারে পরিবর্তিত, কখনো বাড়ছে কখনো কমছে, কখনো বাড়ছে কখনো কমছে, তাহলে সেটা হচ্ছে অসম ত্বরণ, ত্বরণে গতিশীল, সেটাকে আমরা অসম ত্বরণ বলবো, ঠিক আছে? এটা একটু মানে আর কি পড়ে নিও, অসুবিধা নেই। চলো এবার ত্বরণ বার করবো। দেখো বলছে, দেখো যে স্থির অবস্থা থেকে, কোথা থেকে, স্থির অবস্থা থেকে, ভালো করে বোঝো, প্রত্যেকটা প্রশ্ন পড়বা ভালো করে বুঝে বুঝে। বলছে স্থির অবস্থা থেকে রাহুল তার বাইসাইকেল চেপে 30 সেকেন্ডে 6 মিটার/সেকেন্ড বেগ অর্জন করে। তারপর সে এমনভাবে ব্রেক প্রয়োগ করে যেন পরবর্তী 5 সেকেন্ডে তার বেগ 4 মিটার/সেকেন্ডে নেমে আসে। উভয় ক্ষেত্রে বাইসাইকেলের ত্বরণ কত? দুই ক্ষেত্রে আমাদের বাইসাইকেলের ত্বরণটা বার করতে হবে। সবার প্রথমে দেখো প্রথমে কি হয়েছে, প্রথম ত্বরণটা বার করো, 1 নম্বর ত্বরণ। বলছে দেখো তুমি আগে সূত্রটা মুখস্থ করে নিয়েছো, সূত্রটা কি বস, ভি ইজিক্যাল টু ইউ প্লাস এ টি, মুখস্থ করে নিয়েছো। এবার শুধু মানগুলো খুঁজে খুঁজে জায়গা মতো বসিয়ে তোমার ক্যালকুলেশন করতে হবে, এইটাই। বলছে স্থির অবস্থা থেকে, রাহুল যখন স্থির ছিল তাহলে তখন তার কি কোনো গতি ছিল? কোনো কিন্তু গতি ছিল না। অর্থাৎ শুরুতে প্রাথমিক মানে প্রথমেই প্রাথমিক বেগ কি ছিল? 0 ছিল, কারণ সে স্থির ছিল। অর্থাৎ প্রাথমিক বেগকে আমরা ইউ চিহ্ন দ্বারা প্রকাশ করি, এক্ষেত্রে ইউ এর মান 0। বিষয়টা বোঝা গেল। এবার তারপরে দেখো রাহুল তার বাইসাইকেল চেপে 30 সেকেন্ডে, তাহলে এখানে টাইম কত, আমাদের ত্বরণ বার করব, ত্বরণটাকে তুমি রেখে দাও, ইন্টু টাইম হচ্ছে 30 সেকেন্ড। 30 কত, 30 একটু লেখাটা দেখে নাও, 30 সেকেন্ড, ঠিক আছে? 30 সেকেন্ডে 6 মিটার/সেকেন্ড বেগ অর্জন করলো। 30 সেকেন্ডে সে 6 মিটার/সেকেন্ড বেগ অর্জন করলো। তাহলে এই যে বেগটা, এটা তার কি বেগ? এটা কিন্তু তার অন্তিম বেগ, ঠিক আছে? এই পর্যন্ত একটা ত্বরণ তার বেরোবে, তারপরে গিয়ে সে ব্রেক টেরে কষবে, তখন আর একটা ত্বরণ তার বেরোবে। তাহলে এই পর্যন্ত এটা তার কি, এই 6টা হচ্ছে তার অন্তিম বেগ বা চূড়ান্ত বেগ। তাহলে অন্তিম বেগ বা চূড়ান্ত বেগকে আমরা ভি চিহ্ন দ্বারা প্রকাশ করি, যেখানে এখানে তার মান দিয়েছে 6, ঠিক আছে? এইটাই, শুধু ক্যালকুলেশন করে অ্যান্সার চলে আসছে। দেখো তো সঙ্গে সঙ্গে তুমি কি করবা, এখানে 6 ইজিক্যাল টু তুমি বলবা হচ্ছে এই সেকেন্ড ফেকেন্ড লিখতে হয় না, ঠিক আছে? 30-এ লিখবা 30 তাই তো? এবার 6 দিয়ে কাটলে 5 ছক 30, মানে এদিকে 1 থাকছে, এদিকে 5 ভালো করে কেটে দিলাম, কাটবো, দেখো কি পেলাম, 1 সমান 5 তাই তো? তাহলে 1 সমান যদি 5 হয়, তাহলে এ সমান কি হবে? তাহলে 5টা এপাশে কি হবে, ভাগ হয়ে যাবে 1/5। 1/5কেই যদি তুমি ভাগ করো, তাহলে হচ্ছে এখানে কি পয়েন্টের জন্য 0.2, মানে 0.2 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে প্রথমে ওই রাহুলের আর কি ত্বরণ ছিল 0.2 মিটার/সেকেন্ড। এটা কিন্তু আমি তোমাকে বোঝাতে পারলাম। চলো পরের মানে তার ত্বরণটা কী হবে সেটা দেখবো। চলো পরে তার ত্বরণ দেখবো। আচ্ছা আমরা জানি ত্বরণ বার করতে গেলে দাদা কী করতে হয়, ভি ইজিক্যাল টু ইউ প্লাস এ টি, তাই তো? চলো এবার মানগুলো খোঁজো। দেখো তারপর সে এমনভাবে ব্রেক প্রয়োগ করলো যেন পরবর্তী 5 সেকেন্ডে তার বেগ মানে 4 মিটার/সেকেন্ডে নেমে আসে। তাহলে এক্ষেত্রে তার ত্বরণ কী হবে, ভালো করে বোঝো আমি কি বলতে চাইছি। দেখো দ্বিতীয় ক্ষেত্রে কি করেছে, দ্বিতীয় ক্ষেত্রে যখন মানে সে তার তো এই যে 6 মিটার/সেকেন্ড বেগ যখন অর্জন করেছিল, এই পর্যন্ত ছিল তো তার প্রথম ত্বরণ ছিল। এবার তারপরে কি হলো, তারপর যখন সে ব্রেক কষা শুরু করলো, মানে তারপর শুরুতেই তো তার বেগ কত ছিল, 6 মিটার/সেকেন্ড ছিল, মানে প্রাথমিক বেগ ছিল 6 মিটার/সেকেন্ড। কারণ পরের বারের ত্বরণের ক্ষেত্রে আমরা বার করছি, বিষয়টা আমার কথা বুঝতে পারছো? যখন এবার সে ব্রেক কষবে, ব্রেক কষতে গাড়িটা দাঁড়াতে তো তার 5 সেকেন্ড সময় লেগে গেছে, মানে এই 4 মিটার/সেকেন্ড বেগ আসতে 5 সেকেন্ড সময় লেগে গেছে। কিন্তু শুরুতেই হট করে যখন ব্রেক কষবে ভাবছে, তখনই তো তার মানে আর কি বেগ কত ছিল, 6 মিটার/সেকেন্ড ছিল, মানে তখনই, অর্থাৎ শুরুতেই, অর্থাৎ প্রাথমিক ছিল 6,
ত্বরণ বার করব। আর সময় কত, 5 সেকেন্ডে কি পরিবর্তন করেছে, তার বেগ হচ্ছে 4-এ চলে এসছে, 4-এ চলে এসছে, কমে গেছে, 4-এ চলে এসেছে, কমেছে, বেগের বিপরীতে ক্রিয়া করা হয়েছে, এক্ষেত্রে ত্বরণ মাইনাস হবে। এক্ষেত্রে ত্বরণ কী হবে, ত্বরণের আগে মাইনাস চিহ্ন দিতে হবে, ত্বরণ মাইনাস হবে। বিষয়টা বোঝা গেল? তাহলে সঙ্গে সঙ্গে তুমি দেখো এক্ষেত্রে তুমি বলবা মানে ত্বরণ মাইনাসে বেরোবে, মাইনাস দিতে হবে না, সরি, এখানে মাইনাস দিতে হবে না, মাইনাসে বেরোবে আর কি। দেখো সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা এই 6টাকে এপাশে নিয়ে আসো, এপাশে তো যোগ হিসাবে আসে, এপাশে নিয়ে আসলে বিয়োগ হয়ে যাবে, তাহলে এদিকে -2 হচ্ছে, আর -2 সমানই এখানে 5-এ, তাই তো বস? বিষয়টা বুঝতে পারছো? তাহলে এক্ষেত্রে দেখো 5 দিয়ে যদি তুমি 2কে ভাগ করো কত হয় বলো, 4-5 20, মানে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এদিকে কিন্তু মাইনাস হবে। বিষয়টা বুঝতে পারছো? তাহলে এইটাই আমাদের দ্বিতীয় ত্বরণ। আমি কি তোমাকে বোঝাতে পারলাম? এগুলো ছবি দিয়ে করালে হয়তো মানে তুমি বিষয়টা আরও ভালো বুঝতে পারবা। একটু এখানে হালকা করে বুঝে নাও, এরপরে কিন্তু আমি তোমাদের ছবি সহ আর ভালো করে ফাঁকা জায়গায় বুঝিয়ে দেবো, ঠিক আছে? চলো এই আর দুটো প্রশ্ন এখানে দেখে নাও কি বলছে। 2 নাম্বার প্রশ্নটা এখানে দেখো কি বলছে, বলছে একটি বাসের দ্রুতি 5 সেকেন্ডে 80 কিলোমিটার পার আওয়ার থেকে হ্রাস পেয়ে 60 কিলোমিটার পার আওয়ার হয়। বাসটির ত্বরণ নির্ণয় করতে বলেছে, ভালো করে বিষয়টা বোঝো। ত্বরণ বার করতে বলেছে, ত্বরণ কি, ত্বরণ কাকে বলে? আমি কি বলেছিলাম যে সময়ের সাপেক্ষে বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। বেগের পরিবর্তনের হার মানে 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 বোঝো বিষয়টা, যে বেগ কতটা বেড়েছে না কতটা কমেছে। এই বাসটার ক্ষেত্রে কি ঘটনা ঘটেছে, বাসটা বেশ ভালোই চলছিল, 80 কিলোমিটার পার আওয়ার গতিবেগে বাসটা চলছিল, হট করে দেখা গেল 5 সেকেন্ড সময়ের মধ্যে এই 80 থেকে গতিবেগটা 60-এ চলে এসেছে, 80 থেকে 60-এ চলে এসেছে। তাহলে এই বেগের পরিবর্তনের হার কত, কত কমেছে না বেড়েছে? সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা এখানে 20 কিলোমিটার পার আওয়ারটা এখানে 20 কমে গেছে। এবার যদি কমে যায় মানে হ্রাস পায়, তাহলে সেক্ষেত্রে ত্বরণ মাইনাস হয়। মানে বিষয়টা কি দেখো, এখানে কমেছে এই কারণে, কারণ ওই বাসটার যে গতি ছিল সেই গতির বিপরীতে আমরা ক্রিয়া করছি। মানে বাসটা যেদিকে চলছিল, যেই দিকে যে গতিটা নিয়ে, তার অভিমুখের মানে বিপরীত অভিমুখে আমরা ক্রিয়া করছি, মানে ব্রেক কষেছি মানে কি থামানোর চেষ্টা করছি, একটা আঘাত বল প্রয়োগ করছি, সেক্ষেত্রে কিন্তু গতির বিপরীতে আমরা ক্রিয়া করেছি, আর সেই জন্যই ত্বরণ কিন্তু মাইনাসে বেরোবে এক্ষেত্রে উত্তর। বিষয়টা বুঝতে পারলে? আর দেখো এর আগেই কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম, এই যে এখানে বললাম যে ত্বরণ হচ্ছে কি, ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তন বাই ব্যয়িত সময়। মানে বেগের পরিবর্তন মানে কি, বেগ আগে যা ছিল এখন কত হয়েছে, কতটা পরিবর্তন করেছে। ওই প্রশ্নের ক্ষেত্রে আমরা দেখলাম 80 ছিল 60 হয়েছে, মানে 20 কম বেশি হয়েছে, আর সেইটা হতে সময় নিয়েছে কত, 5 সেকেন্ড সময় নিয়েছে। এইটাই হচ্ছে, এটা ক্যালকুলেশন করলেই আমাদের ত্বরণ চলে আসবে। বিষয়টা বুঝতে পারলে? সেইটাই কিন্তু আমরা এখানে করব। শুধু তোমাকে দেখো, অঙ্ক করার কিন্তু অনেক রকমের প্রসেস রয়েছে, তুমি শুধু বুঝতে পারলেই বিষয়টা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা এক্ষেত্রে আমরা বেগের পরিবর্তন দেখছি 80 কিলোমিটার পার আওয়ার থেকে 20 কিলোমিটার পার আওয়ার, এই মানে সরি 60 কিলোমিটার পার আওয়ার হয়েছে, অর্থাৎ 20 কমেছে। 20 কি কমেছে, কিলোমিটার পার আওয়ারে কমেছে। আর নিচে দেখছি আমরা ব্যয়িত সময় লিখি, আর ব্যয়িত সময়টা সেকেন্ড রয়েছে, তাহলে সেকেন্ডের সাথে কি কিলোমিটার যায়? তুমি কিন্তু বলবা যে দাদা যায় না, তাহলে 20 কিলোমিটারকে মিটার পার সেকেন্ডে আনতে হবে। দেখো 1 মিনিট, 20কে যদি তুমি মিটার পার সেকেন্ডে আনো, তাহলে 5/18 দিয়ে তোমাকে ভাগ করতে হবে। তাহলে 5/18 দিয়ে কাটো, কাটো না, কাটলে কী হয়, এখানে 9 হয়, এখানে 10 হয়, মানে 50/9। এবার এটাকেই তোমাকে ভাগ করতে, এটা কিছু নয়, সেকেন্ড লেখা, হ্যাঁ। 5 দিয়ে যদি তুমি 5/9কে ভাগ করো, তাহলে ভাগটাকে গুণ হয়ে উল্টে গিয়ে 1/5 হয়ে যাবে। এটা কাটলে পরে 5×2=50, মানে 10/9, 10/9। আর 9 দিয়ে 10কে যদি তুমি ভাগ করো কী হয় বলো, এখানে হবে 9কে 9, আবার 1 থাকছে, পয়েন্ট নিয়ে 0, 9 মানে 1.1 হবে, এটা মাইনাসে বেরোবে, মাইনাসে বেরোবে, -1.1 হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, কিন্তু ত্বরণের একক কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা এইভাবে করলে তুমি ওই সূত্র দিয়েও করো। দেখো তুমি জানো তো যে V = U+AT, তাই তো? আচ্ছা তুমি এখানে বলো, বলো এখানে প্রাথমিক বেগ কি ছিল, ইউ মানে কি প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ ছিল 80, প্রাথমিক বেগ ছিল 80, আর অন্তিম বেগ ছিল কি, অন্তিম বেগ ছিল হচ্ছে 60, তাই না? মানে ওই 5 সেকেন্ডে মানে ব্রেক কষার পরে গাড়িটা কমে গেছে, মানে অন্তিম বেগ হয়ে গেছে 60, আর এটাই ঘটেছে, ত্বরণ বার করব কত সময়ে, 5 সেকেন্ড সময়। দেখো এখানে তুমি একটা জিনিস দেখো, এই যে সমীকরণটার মধ্যে কি কি আছে, এই 60 আর 80 হচ্ছে কিলোমিটার পার আওয়ারে, 5টা আবার সেকেন্ডে চলে এসছে, তাহলে কিলোমিটার আওয়ার এর সাথে কিন্তু সেকেন্ডে যায় না, তাহলে হয় তোমাকে এখানে 5 সেকেন্ডটাকে তোমাকে কিলোমিটার পার আওয়ারে প্রকাশ করতে হবে, নাহলে এই দুটোকে তোমাকে মিটার পার সেকেন্ডে আনতে হবে, যে কোনো একটা কিছু করতে হবে। এবার যেটা তোমার সুবিধা মনে হবে তুমি সেইটা করবা। দেখো এখানে দুটো করতে হবে আর এখানে একটা করতে হবে, তুমি তাহলে 5টাকে কিলোমিটার পার আওয়ারে নাও, আর বড়টায় নিবা, তাহলে বড় দিয়ে গুণ, মানে 18/5 দিয়ে গুণ, 5 কাটলে 18 হয়ে যাবে এখানে। তাহলে এখানে দেখো এটাই পাশে চলে আসবে, 80 থেকে 60 গেলে -20, -20 সমান 18A।
তাই তো? এইটাই তুমি হচ্ছে দেখো আবার একটু কাটো, কাটলে পরে তুমি এদিকে 9 পাচ্ছ, এদিকে -10 পাচ্ছ। এবার এই 9 দিয়ে -10 কে ওই ভাগ করলে ওই সেই একই 1 পয়েন্ট সামথিং 1.1 আসছে মাইনাস। আমি কি বিষয়টা তোমাকে বোঝাতে পারলাম নাকি সেইটা বলো? চলো। ৩ নম্বর প্রশ্ন দেখো, বলছে একটি ট্রেন একটি রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে এবং সুষম ত্বরণে চলে 10 মিনিটে 40 কিলোমিটার/আওয়ার গতি অর্জন করে। ট্রেনের ত্বরণ কত? ভালো করে বোঝো। একটি ট্রেন একটি রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে, শুরু করে। শুরুতেই কি ওর কোনো গতি ছিল? মানে বেগ ছিল? 0 ছিল না বলো বস? তাই না? তারপর সুষম ত্বরণ নিয়ে চলতে শুরু করলে দেখা গেল যে মানে সুষম ত্বরণ নিয়ে মানে কি? মানে গতিতে আস্তে, আস্তে চলতে শুরু করলো। এবার ১০ মিনিট পর দেখা গেল তার গ গ কত মানে বেগ অর্জন করছে দ্রুতি মানে দ্রুতি হচ্ছে ৪০ কিলোমিটার/আওয়ার। তাহলে সঙ্গে, সঙ্গে তুমি ত্বরণ বার করতে হলে যে জানোই তো v = u + এটি। তাই না? তাহলে এক্ষেত্রে ভি হচ্ছে কত? ভি হচ্ছে 40, 40 টা কি? কিলোমিটার/আওয়ার। তাহলে কিলোমিটার/আওয়ার তুমি দেখতে পাচ্ছ ১০ টা মিনিটে রয়েছে আবার। মিনিট থেকে ঘন্টায় যে মানে প্রকাশ করতে গেলে আমাদের একটু প্রবলেম হয়ে যাবে। সেকেন্ড থেকে এনে আবার ৫/১৮, ১৮/৫ দ্বিগুণ। সেজন্য তুমি ৪০ টাকে কিলোমিটার/আওয়ার থেকে তুমি মিটার/সেকেন্ডে নিয়ে আসো। তাহলে ৪০ কে যদি তুমি মিটার/সেকেন্ডে আনো তাহলে ৫/১৮ দিয়ে তোমাকে গুণ করতে হবে। দেখো তুমি কাটো, এখানে তুমি ২ দিয়ে কাটলে ৯ আর ২ দিয়ে কাটলে তোমার কত হচ্ছে? ২০ হচ্ছে। তার মানে ১০০/৯ হচ্ছে। তাহলে ১০০/৯ টা কি বলো তো বস? ১০০/৯ হচ্ছে তোমার অন্তিম বেগ। প্রাথমিক বেগ তো ০ই ছিল শুরুতেই। এ সমান এ আর ১০ মিনিট, ১০ মিনিট সমান কত সেকেন্ড বলো তো? ৬০০ সেকেন্ড। ৬০০ সেকেন্ড। তাই তো? এবার এটাই তোমার একটু দেখো আমি এখানে লিখতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। এত বাই ৬০০ এ, ৬০০ এ। তাই তো? তাহলে এই ৬০০ টা এই পাশে গুণ সম্পর্ক আছে, এর সাথে ও পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। ভাগ মানে নিচে চলে আসবে এইভাবে। নিচে চলে আসবে, দুটো শূন্য, দুটো শূন্য ঝেড়ে দাও। তাহলে এখানে থাকছে তোমার নিচে কত থাকছে? ৬ নং ৫৪, ১/৫৪ তোমার থাকছে। এবার ১/৫৪ মানে তোমার ১/৫৪ মানে এর মান কত পেলাম আমরা? এ সমান পেলাম ১/৫৪। ভাগ করতে হবে এইভাবে, ঠিক আছে? দশমিক নিয়ে শূন্য নাও, হবে না। আরেকটা শূন্য নিয়ে শূন্য নাও, এক ঘর যাবে। ৫৪ কে ৫৪ যাচ্ছে, ৬ থাকছে। এখানে ১ আসলে পরে এখানে ৪ থাকছে। আবার দশমিকের জন্য শূন্যই যাচ্ছে। এবার কত ঘর যাবে দেখো। এবার তুমি নিতে পারছ হচ্ছে ৫ ৭ টা ৩৫, ৫ টা ৪০, ৫ নং ৪৫, ৮ ঘর যাবে। ৪ টা ৩২, ২ হাতে ৩ থাকলো। ৪০ আর ৩ কত? ৪৩। মানে এইভাবে যাবে আর কি। এরকমই উত্তর আসবে আর কি। তুমি নিজে ক্যালকুলেশন করে দেখে নিও যে 0.018 এরকম দিয়ে আর ২-১টা সংখ্যা আসবে এত মিটার/সেকেন্ড স্কোয়ার, এত ত্বরণ। বিষয়টা বুঝতে পারলে? এইভাবেই কিন্তু বস তুমি এই অঙ্কগুলো সবগুলোই সমাধান করতে পারবে, ঠিক আছে? তাহলে এখান থেকে ত্বরণ বার করার কোনো অসুবিধা আশা করি রইল না, ঠিক আছে? এবার আমরা দেখব লেখচিত্র। চলো, লেখচিত্রের সাহায্যে কীভাবে গতি আমরা প্রকাশ করতে পারি দেখে নাও। আচ্ছা বন্ধুরা, দেখো এই যে অধ্যায়টা এখনও অনেকটাই রয়েছে এবং এখানে আরও অনেক কিছু আছে। এই যে লেখচিত্রগুলোর সাহায্যে আমরা কীভাবে তোমার হচ্ছে সুষম দ্রুতি এবং অসম দ্রুতিগুলো আমরা বুঝবো, এগুলো কিন্তু মানে বেশ অনেকটা সময় লাগবে, ঠিক আছে? সেই জন্য মানে ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আর এখনও দেখো গতির আমরা একটা সূত্র কেবল মানে অ্যাপ্লাই করলাম, প্রথম সূত্র। এখনও দুটো সূত্র আমাদের বুঝতে হবে এবং সেগুলো দিয়ে আমরা অঙ্কগুলো করব। আর সেই জন্য বলছি দেখো ক্লাসটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেই জন্য মানে আমি ক্লাসটা এখানে সমাপ্ত করছি। বাকিটা এই সমস্ত তথ্যগুলোই আমি কিন্তু তোমাদের ভালো করে টেলিগ্রামে বুঝিয়ে দেবো, ঠিক আছে? সেখান থেকে কিন্তু তোমরা ক্লাসটা করে নিও। এবং এর সাথে দেখো আমি তোমাদের মানে বেশ কিছু প্রশ্ন রেখেছি, সেগুলো কিন্তু আমি টেলিগ্রামে তোমাদের ওই ক্লাসটা আগে দেবো, তারপরে কিন্তু আমি প্রশ্নগুলো দেবো, সেগুলো কিন্তু করে নেবো। একটু দেখিয়ে দিচ্ছি দেখো। গতির উপরে কিন্তু আমি বেশ কিছু প্রশ্ন করেছি। মোটামুটি ২৫-৩০টা মতো ৩০টা মতো প্রশ্ন আছে এখানে, ঠিক আছে? এই প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা নিজেরা প্রথমে ট্রাই করবে, নিজেরা করবে, ঠিক আছে? তারপরে যে প্রশ্নগুলো হবে না বা পারবে না সেগুলো কিন্তু আমি করে দেবো। আর না হলে পরে আমি মানে আরেকটা ক্লাস করাবো, যেখানে পুরো প্রশ্নগুলোই আমি কিন্তু সমাধান করে দেবো। যার যেটা প্রবলেম হবে সেখান থেকে কিন্তু দেখে নিবা। তোমরা কিন্তু নিজেরা আগে ট্রাই করবা, চেষ্টা করবা, ঠিক আছে? আর যারা আমাদের টেলিগ্রামের সঙ্গে যুক্ত হতে চাও, ঠিক আছে? সমস্ত ক্লাস এবং সমস্ত পিডিএফগুলো যারা নিতে চাও, তাহলে তোমরা দেখো এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। 6296053459 এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তাহলে পরে কিছু সামান্য কিছু মূল্য রেখেছি আমি, তার বিনিময়ে কিন্তু আমি তোমাদের টেলিগ্রামে অ্যাড করে দেবো। কেমন? সবাই ভালো করে পড়বে। কোনো অসুবিধা হলে আমার সঙ্গে যোগাযোগ করবে। রাখছি। জয় হিন্দ।